বাধা পেয়েছিলাম কিভাবে? এই যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমাকে 18 বছর এখানে কালো তালিকায় রাখলো, যেটা আমরা ইংরেজিতে বলি ব্ল্যাক লিস্টে। আমরা জীবনে আর উঠে দাঁড়াতে পারবো কিনা, এটা আমার আত্মতৃপ্তি যে আমি ম্যাডামের সামনে কবিতা আবৃত্তি করেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিওডি বাংলা আয়োজিত সংস্কৃতির ভাবনা অনুষ্ঠান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের অনুষ্ঠান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বগুড়া জেলার গাবতলী থানার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। লেখাপড়া শেষে তিনি সেনাবাহিনীতে অফিসার পদে যোগদান করেন এবং সেনাবাহিনীতে সেই সময় ১৯৫৪ সালে মুষ্টিযুদ্ধে প্রথম বিজয় লাভ করেন। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধে বিজয়ী হন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণা দিয়ে নিজেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে স্বপদে ফিরে যান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ১৯৭৫ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম জাতীয় বিপ্লব ও সংহতির মাধ্যমে সিপাহী এবং জনতার ব্যাপক জনপ্রিয়তার মাধ্যমে আবার ক্ষমতায় আসীন হন এবং তিনি দেশকে উন্নতির একটা অগ্রযাত্রার পথে নিয়ে যান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি সংস্কৃতির ভাবনা। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী অ্যাডভোকেট সীমা ইসলাম। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের সংস্কৃতি ভাবনা অনুষ্ঠানে সংস্কৃতির বিষয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আমরা দুটার সমন্বয়ে আপনার সাথে আলাপ করব। আপনার সুন্দর সুন্দর আবৃত্তি দর্শক শ্রোতারা শুনবে। সংস্কৃতির ভাবনা অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে চাই আপনি কিভাবে এই সংস্কৃতির সাথে আবৃত্তির মাধ্যমে যুক্ত হলেন। খুব ভালো কথা তুলেছেন। একেবারেই যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন থেকেই আমি এরকম আবৃত্তি সঙ্গীত করতাম টুকিটাকি। ইভেন আমি ছোটবেলায় নৃত্য করতাম, স্কুলে বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা এসব করতাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পুরো পরিবার সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত। বিশেষ করে আমার মা, তিনি নিজে আমাদেরকে এগুলো ধরে ধরে শেখাতেন। তিনি কবিতা লিখেন, তিনিও টুকিটাকি গান করতেন। আমাদের সেই সময় ছোটবেলা দেখেছি মায়ের বুক শেলফ, একটা মফস্বল শহরে আমার মা একটা স্কুলের প্রধান শিক্ষক, একটা গার্লসের স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তিনি প্রচুর বই পড়তেন এবং সবসময়ই বলতেন যে তোমরা আর যাই করো, যদি সংস্কৃতির সঙ্গে যুক্ত না থাকো তাহলে তোমাদের লেখাপড়া শেখাটা পূর্ণাঙ্গতা পাবে না। এবং সেইভাবেই অনেক সময় আছে না যে বাচ্চা মন খেলতে যাব না, কবিতাটা শেখো, আবৃত্তিটা শেখো। স্কুলে প্রতিযোগিতা, না মা প্রতিযোগিতা যাব না, না যেতে হবে, কেন যাবে না, তুমি তো ভালোই করো, বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যেত। সেই যে স্কুল থেকে শুরু হয়েছে, তারপর শুরুটা তার মানে আপনার আম্মা একটা ব্যাপক ভূমিকা রাখছে। একদম একদম। আবৃত্তির চর্চা করতে গেলে একজন শিল্পীকে অনেক বেশি কনসিয়াস হতে হয়। কারণ কখনো কখনো দেখা যায়, আমরা বলি, বিশেষ করে আমি তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের একজন প্রশিক্ষক, আবৃত্তির প্রশিক্ষণ দিতে গিয়ে আমি বলি যে একটি কবিতা অন্তত প্রথমবার বুঝে না বুঝে ছাত্রদেরকে বলে অন্তত 100 বার পড়বে। সেটা পড়তে পড়তে দেখবে তোমার ব্রেনে ওটা ঢুকে গেছে, হঠাৎ করে তুমি বুঝতে পারবে কবি কি বোঝাতে চেয়েছে, ওইভাবেই ঢোকে। আর একটা কবিতার বিভিন্ন রকমের বিষয় আশয় থাকে। একটা নাটকের সঙ্গে কবিতার পার্থক্য হচ্ছে, যখন আমি ওটাকে উপস্থাপন করব, নাটকের মধ্যে কিন্তু বিভিন্ন চরিত্র থাকে এবং ওই বিভিন্ন চরিত্রগুলো বিভিন্ন জনে এসে উপস্থাপন করে, তারপরে একত্রিত হয়। কিন্তু কবিতার ক্ষেত্রে কিন্তু যতই ক্যারেক্টার থাকুক, ওই একজনকেই সেটা প্রকাশ করতে হয়। এই দিক থেকে একজন আবৃত্তি শিল্পীকে হতে হয় ইন্টেলেকচুয়াল।
অনেকটাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, গুণী আবৃত্তি শিল্পী, আমি শুধু গুণী বলবো না, আরও যদি কোনো বিশেষণ থাকে সেগুলোও খুব সুন্দরভাবে আমরা শুনলাম কবিতা বিষয়ে। এখন আর দেরি নয়, সরাসরি ওনার কাছ থেকে আমরা আবৃত্তি শুনবো। একদম। আজকে তো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 2 দিন পরে তার মৃত্যু দিবস। আর ছেলেবেলা থেকে তার প্রতি আমি দুর্বল, আমাদের পুরো পরিবার দুর্বল। আমার মা আমাদের থানায় মহিলা দলের সভাপতি ছিলেন। আমার বড় ভাই, তিনি 2020 সালে, মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা জিয়া পরিবার বা দলের প্রতি একেবারে আকৃষ্ট আমার হয়ে সেই জন্মের পর থেকে আমার বাবা মা এটাই শিখিয়েছেন। ওনার মানে আমাদের পুরো পরিবার এত ভক্ত, এটা ভাষা দিয়ে বোঝাতে পারবো না। ভক্ত তো ওনাদের কার্যক্রমে আমরা সবাই। আর তাছাড়া সংস্কৃতি, যে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে পথ দেখিয়ে গেছেন, তিনি আমাদের জন্য যে অবদান রেখে গেছেন, সেটা তো মানে এক কথায় প্রকাশ করা যাবে না। সেই জন্যই আমি তাকে স্মরণ করে আমার প্রথম কবিতা হচ্ছে, কবিতার নাম ডানাওয়ালা মানুষ। আর এই কবিতাটি লিখেছেন, এটা খুব বিখ্যাত কবিতা, আল মাহমুদের কবি আল মাহমুদের ডানাওয়ালা মানুষ। সেটা চলুন তাহলে আমরা আবৃত্তি শুনি। জন্মেছিলাম এক দ্বীপ দেশে, মনে হতো যেন নগ্ন এশিয়ার লতা গুল্ম ঘেরা, সব প্রতিভোর নাভিতে একটি সোনালি পাখি আমি, কিংবা একটি রূপলি মাছ, যে সাধু জলে সাঁতার কাটতে কাটতে এখন কানকুতে নুনের স্বাদ লাগাতে লাফিয়ে পড়বে সমুদ্রে। না, সবই ছিল স্বপ্ন। আমি তো পৃথিবীর দরিদ্রতম দেশের একজন দরিদ্রতম মানুষ, একজন ডানাওয়ালা কবি। ডানা? হ্যাঁ, পৃথিবীর ক্ষুধার্ত মানচিত্রের প্রত্যেকটি প্রাণীর যেমন অদৃশ্য ডানা থাকে, তেমনি থাকে স্বপ্নের অলিক পাখনা। উপুসি পেটে পাথর বেঁধে তারা উড়াল মারে আকাশে, মেঘের গম্বুজে বসে ডাকে আল্লাহকে। হু হু ঝড়ের শব্দ, আর ফেরেশতারাও মানুষের ভাষা শিখতে চায়। আবার বলছি, হু হু শব্দের ঘূর্ণিঝড়, এমনকি ফেরেশতারাও মানুষের ভাষা শিখতে চায়। তাদের পাখার আওয়াজে নড়ে ওঠে গাছপালা। আমি হতে চেয়েছিলাম তেমনি একজন মানুষ, একজন কবি, যার কাছে আকাশ থেকে উড়ে আসবে পাখিরা আদমের ভাষায় আল্লাহর নাম জপ করতে। একদা এই ক্ষুধার্ত দেশের এক অদৃশ্য ডানার হতভাগ্য প্রেসিডেন্টের সঙ্গে আমার দেখা হয়ে গিয়েছিল সমুদ্রে গভীর রাতে, বঙ্গোপসাগরে চলমান বিশাল জাহাজের মাস্তুলের কাছে। আমি বললাম, মিস্টার প্রেসিডেন্ট, আপনি ওখানে কি খুঁজছেন? আপনার ঘুম পায় না? আমি তেল খুঁজছি, দেখতে পাচ্ছ না? তরঙ্গের নিচে আমাদের জন্য তেলের শিরা বইছে। তুমি কত দূর দেখতে পাও? সামনে তাকাও, যত দূর দেখা যায় সবটাই বাংলাদেশ। আমি অভিভূত হয়ে বললাম, মিস্টার প্রেসিডেন্ট, আপনি মনে হয় আমার মতোই উড়তে পারেন, কিন্তু আপনার ডানা কই? ডানা দেখছি না কেন? আছে, দেখো, সমুদ্র তরঙ্গের মতো তা লাফিয়ে ওঠে, আর আকাশের মতো নীল। ঘাতকের ভয়ে তা লুকিয়ে রাখি, কেউ দেখতে পায় না। আবার তাকে দেখেছিলাম আরেক সমুদ্রে, জনসমুদ্রে,
মানুষের মিছিলের দড়িয়া ছিল সেটা, তরঙ্গ উঠেছিল মানুষের হাতে। একটা কামানধারী গাড়িতে তার কফিন ফুলের মধ্যে ঘুমিয়ে পড়েছিল। আমি তার ডানা দুটোর কি হলো খোঁজ করতে করতে মধ্য সমুদ্রের মধ্যে নেমে গেলাম। নামলাম ঘাম আর চোখের জলের দরিয়ায়। কই সেই ডানা যা আকাশের মতো নীল আর ঢেউয়ের মতো লাফিয়ে ওঠে বাতাসে। দর্শক শ্রোতা, আবৃত্তির কি প্রতিভা তা আপনারা দেখলেন। আপনি বললেন যে সাংস্কৃতিক অঙ্গনে ওনার কর্মকাণ্ড দেখে আপনার তো পুরো ফ্যামিলি যুক্ত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলে সাংস্কৃতিক অঙ্গনে অনেক কাজ করেছেন। যেমন উনি বাংলা একাডেমিতে এই যে বই মেলা হয়, উনি এটা সংযুক্ত করেছেন। আপনার থেকেও কিছু শুনবো যে উনি সাংস্কৃতিক অঙ্গনে কি কি ভূমিকা রেখেছেন। আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এতটাই বেশি সম্মানের যোগ্য এই জন্য যে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ করে আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর যে সংস্কৃতির পুরোধা আমি তাকে বলবো। যেমন ধরুন, মানুষ যখন বেড়ে ওঠে শিশু পর্যায় থেকে, একটা শিশু কিন্তু সে কাদামাটির মতন, তখন তাকে যেইভাবে গড়া যায় সে কিন্তু সেভাবে গড়ে ওঠে। এবং তিনি এতটাই বেশি কি বলবো, উনি তো বুদ্ধিমান, ওনার মতন এত চৌকস তো তুলনা হয় না কারোর সঙ্গে। উনি এটাই বুঝেছিলেন যে শিশুদেরকে এমনভাবে গড়ে উঠতে হবে, গড়ে তুলতে হবে যেন তারা ভবিষ্যতে একটা লিডিং পর্যায়ে যেতে পারেন, কারণ শিশুরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। সেই কথা চিন্তা করে বাংলাদেশ টেলিভিশনে তিনি কিন্তু এশিয়ার ভেতরে প্রথম রিয়েলিটি শো, যেটা আমরা বলি নতুন করে, এই উপমহাদেশে প্রথম আবার শিশুদের জন্য কালচারাল ভিত্তিক, একদম সংস্কৃতি ভিত্তিক। এবং এমন কোনো বিষয় নেই যে গান, নাচ, আপনার হামদ, নাথ, আবৃত্তি, নৃত্য, কোরআন তেলাওয়াত, এগুলো সমস্ত কিছু ছিল যে যেটা মন থেকে চায় হয়তোবা হয়ে যায়। এবং এর মধ্যেই কিন্তু সকল শিশুর প্রতি কিন্তু জিয়াউর রহমানের যে একটা ভালোবাসা, অবদান সেটা আছে। এবং সেটা কিন্তু উনি খুব অনেস্টলি চেষ্টা করেছেন, এবং অনেস্টলি কিছু করলে সৃষ্টিকর্তা তাকে মূল্যায়ন করেন, এবং সেই মূল্যায়নটা তিনি পেয়েছেন। সব মিলিয়ে ওনার সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকা, আপনি সাংস্কৃতিক পরিবার, সব কিছু মিলিয়ে আপনি সংস্কৃতির সাথে জড়িয়ে পড়ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই গুণী আবৃত্তি শিল্পীর কাছ থেকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরেকটা আবৃত্তি শুনব। এবার যে কবিতাটি শোনাবো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে লেখা, কবি আব্দুল হাই শেখদারের লেখা, জিয়া শহীদ জিয়া। কবিতার নাম হৃদয়ে তোমার বন পলাশের প্রাণ হুহু পর্বত, দু চোখে ফুটেছে জ্যোৎস্নার ধান শীষ। বন্ধু আমার কোন পাহাড়ের নির্জনতার দেশে, বেদনার পাশে একা পড়ে আছো ব্যথিত কদম ফুল। তুমি ঘুম ঘুম রাঙ্গুনিয়ার পাঁজর মথিত গান, মেঘের মোহন দানার গহিনে জলের জঙ্গমতা। ক্রিসেন্ট লেকের পাথরে পাথরে বেদনার গুংরানি, বাতাসে ব্যাকুল রক্তের ঝলকানি। আমার সোনার দেশ নদিয়ার নীলাকাশ, আমার সোনার দেশ চাষিদের ক্যাম্পাস। ঈশানের কোণে ঘন হয়েছিল শতাব্দী বঞ্চনা, দুয়ারে দুয়ারে অন্ধকারের দেয়াল। লণ্ড ভণ্ড বিদেশি পিশাচ বুটের শব্দ কেবল। 1971 সাল রক্তের বন্যা। কোথায় উদ্ধার তীর, কোথায় স্বজন? নায়ক আমার অকস্মাৎ জেগে উঠো নুহের জাহাজ। লাফ দিয়ে ওঠে সিংহ শাবক ভুরুঙ্গামারির প্রতি জনপদে। রৌমারিয়ার জাফলং থেকে
ঝড় উঠে আসে স্বপ্ন পাহাড়, নায়ক তোমার শব্দের বড়া ভয়, ছলাত ছলাত ঢেউ নেচে ওঠে, ইথারের বুক ফেটে জেগে ওঠে কমল কলি, জেগে ওঠে দেশ মুক্তিযুদ্ধ, নায়ক আমার বুকের রক্ত মুক্তিযুদ্ধ। রাত কেটে যায়, পূবের সূর্য উঁকি দেয় মাঠে, কোথায় স্বদেশ, শোষণ মুক্ত সোনার সকাল। সকালের সুখ বিকেলেই মরে যায়, মুখ কালো করে সূর্য ডুবেছে মাঠে, নতুন বর্গে লুণ্ঠন আর কুৎসিত সব শোষণ শোষণ, নায়ক তোমার দু চোখে কিসের পানি? সকালের বদলে আসে জোহাকের দাঁত ঘষটানি, আসে আগ্রাসন, আসে হাহাকার, হাঙর কুমির আসে, মানুষ আসে না, মহামারী দুর্ভিক্ষ আসে, মানুষ আসে না, গোরকি জলোচ্ছ্বাস আসে, মানুষ আসে না, বুলেট বেয়োনেট আসে, মানুষ আসে না, মানুষের রক্ত মাখে মানুষের হাত, মানুষ আসে না। তোমার বুকের মধ্যে জেগে ওঠে ভোরের আকাশ, তোমার বুকের মধ্যে জেগে ওঠে শাহজালালের আজান, তোমার বুকের মধ্যে জেগে ওঠে হানিফার তরবারি, মেঘের আর্দ্র শরীরে তোমার বিজয়ের বিদ্যুৎ, নায়ক তোমার দু চোখের পানি মুক্তার মতো ঝরে। বাংলার আকাশ থেকে দূর হয় শকুনের ডানা, বাংলার মাদুর থেকে থেমে যায় দূষিত দানব, রক্তে রাঙানো মাঠে দুলে ওঠে সবুজ ফসল, সুপ্ত সন্তান শিউরের উরুদ্ধমান জননী বহুদিন পর গোলাপের মতো হাসে। পাখি ডাকে ফুল ফোটে, বাতাসে বাতাসে কেবল জীবন আর জীবনের কানাকানি, প্রথম এবং জীবন বাংলাদেশ। তোমার হৃদয়ের আয়তন 56,000 বর্গ মাইল, তোমার চোখের উপমা এশিয়ার গভীর আকাশ, মাঠেও মিলে কেবল তোমার স্বপ্নের কলরব। এতটা স্বপ্ন, এমন স্বপ্ন কে দেখেছে আর তোমার চাইতে আগে, তোমার চাইতে বড় করে আর কে চেয়েছে বলো বাংলাদেশ, তোমার চাইতে বেশি করে আর কে ভালোবেসেছে বাংলাদেশ, হৃদয়ের চেয়ে টকটকে লাল শোষণ মুক্ত বাংলাদেশ। হঠাৎ গুলির শব্দ, হঠাৎ তপ্ত সীসা, চট্টলা থেকে রক্তের ছিটা তেঁতুলিয়া গিয়ে লাগে, চট্টলা থেকে রক্তের ছিটা যমুনার বুকে লাগে, পদ্মা মেঘনা কর্ণফুলী সহসা মুহ্যমান। 11 কোটি মানুষের মাটি চিৎকার করে ওঠে, আকাশ ফাটায় মানুষের আহাজারি, এ কার রক্ত, এ কার রক্ত, ঘাতক ঘাতক নারীর জঠরে জন্ম কি তোর নয়, মূর্ছে তোমার বুকের উপরে লুটায় বাংলাদেশ। জীবন তোমাকে ঘুমোতে দেয়নি, কর্মের ব্যস্ততা, স্বপ্ন ছড়িয়ে ফিরেছ চারণ কবি, ক্লান্তিবিহীন মানুষের যুবরাজ, ক্রিসেন্ট লেকের পাথরে পাথরে নেমেছে কি তাই ঘুম? ঘুম নামে নাই, তোমার পৃথিবী ঘুমের সময় নাই, স্বপ্ন তোমার সারা দেশময় উড়ে, আমরা ঘুমালে তোমার জন্য গর্জন করে সাগর, আমরা ঘুমালে তোমার স্বপ্ন পতাকায় গিয়ে লাগে।
তোমার জন্য আকাশে আকাশে পাখিদের কলরব, তোমার জন্য টেকনাফ জাগে সূর্য ওঠারও আগে, তোমার জন্য পদ্মার বালু বাতাসে বিরহ বনে, তোমার জন্য ধানের গন্ধ কষ্টের মতো লাগে, তোমার জন্য সেই মেঠো পথ হৃদয় বিছিয়ে কাঁদে, তোমার জন্য কুচিলাও ডগা বাতাসে বিলাপ করে, তোমার জন্য পথ চেয়ে একা জেগে থাকে শুধু মা। নতুন কালুর ঘাটের পথে আর তুমি আসবে না। দর্শক শ্রোতা, কি বলবো, যেমন লেখা তেমনই আবৃত্তি। আমি যে বললাম উনি গুণী আবৃত্তি শিল্পী, আরও যদি কোনো বিশেষণ থাকে সেগুলো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, তার সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা এই আমরা গুণী আবৃত্তি শিল্পীর কাছ থেকে শুনলাম। তিনি প্রথম বাংলাদেশে শুধু খাল কাটা না, নদী গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করছেন, যাতে নদীর অববাহিকাগুলো ঠিক থাকে, নদীতে মৎস্য ঠিক থাকে, নদীর পাড়ে গাছ লাগিয়ে যাতে পরিবেশ বাঁচায়, একটা সার্বিক বৃহত্তর পরিকল্পনা। তিনি সাংস্কৃতিক অঙ্গনে এতটাই তার দৃষ্টি ছিল, বাংলাদেশে আজকে যে রঙিন টেলিভিশন সম্প্রচার, এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই চালু করেন। একদম হ্যাঁ, এবং আপনার কাছ যেটা থেকে আপনি বলছিলেন যে নদী মাতৃক আমাদের এই বাংলাদেশ, এবং তিনি দেখেন একদম মূল জায়গাতে গিয়ে সমস্যাটা বুঝতে পেরেছিলেন যে আমাদের নদীগুলোকে, যেগুলো মরে গেছে বা ভরাট হয়ে যাচ্ছে, আর এই নদী যদি ঠিকঠাক মতো চলমান না থাকে তাহলে কিন্তু আমাদের সেচ ব্যবস্থার ক্ষতি হবে, সেখানে আমাদের কৃষি উন্নয়ন ব্যাহত হবে। সেই বিষয়গুলো কত সুন্দর উনি এত একটা উপরের লেভেলে থেকেও একদম রুট লেভেলে চলে গেছে, সুদূর প্রসারী পরিকল্পনা। এবং এটা কিন্তু আমাদের সংস্কৃতির সঙ্গে জড়িত। নদী তো সংস্কৃতি বহন করে এবং নদী সংস্কৃতি বহন করে কিভাবে? নদীর পাশে গেলেই গান গাইতে ইচ্ছে, নদীর পাশে গেলেই কবিতা, শব্দে নতুন নতুন কবিতা সৃষ্টি হয়। এক একটা নদীর ঢেউ আমি মনে করি এক একটি কবিতা, এক একটি উপন্যাস, এক একটি গান। এবং এই নদীর মাধ্যমেই আশেপাশে যে ফসলের মাঠ, ধানের ক্ষেত, আমাদের প্রিয় প্রতীক ধান, সেই ধান যখন দুলে, কাঁচা ধান মনে হয় যেন একটা আমাদেরকে হৃদয়ের মধ্যে সজীবতা নিয়ে আসছে, ঢেউ খেলে যাচ্ছে, পানির ঢেউ আর ওই ধান ক্ষেতের ঢেউ, দুটো মিলে আমরা হয়ে উঠি একেবারে প্রাণবন্ত। এবং যখন একটি দেশের সমস্ত পর্যায়ের মানুষ খেয়ে পড়ে বেঁচে মানসিক এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকে, তখনই তো তার মধ্যে সুস্থ ধারার সংস্কৃতি জেগে ওঠে। এই সব কিছুর সঙ্গে আমি শুধু পেটে ক্ষুধা নিয়ে যতই আমি কবিতা পড়ি, আমার কিন্তু হবে না, সম্পূর্ণ 100% হবে না। তিনি ভেবেছিলেন যে এই দেশের মানুষকে প্রথমেই পেটে ভাতে সুস্থ করতে হবে, এবং সেই সুস্থতার জন্যই কিন্তু এই যে নদী খনন, আশেপাশের ফসলের যে যত্ন, হ্যাঁ, কৃষকদের মনে শান্তি ফিরিয়ে আনা, এবং কৃষক পর্যায় থেকেই তো আমাদের অনেক সংস্কৃতি। কবি কাজী নজরুল ইসলাম কিন্তু এই যে কৃষক, শ্রমিক, আপনার যত রকমের আছে, মজুর, মুটে, কুলি, সবাইকে নিয়ে লিখেছেন যে তারা যতক্ষণে না জাগ্রত হবে, তাদের যতদিন পর্যন্ত আমরা মূল্যায়ন না করতে শিখব, ততদিন আমাদের দেশের কিন্তু, আমাদের কেন কোনো দেশেরই উন্নতি হবে না। এই যে আপনি বললেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, দেখেন একটা দুইজনের কি মিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, দুইজনই কিন্তু এই উপমহাদেশের মধ্যে জাতীয়তাবাদ, একেবারেই দুইজনে। এবং দুইজনে এই সংস্কৃতি নিয়ে কিভাবে, একজন সংস্কৃতি লিখে আর একজন সংস্কৃতির বিভিন্ন প্রেক্ষাপট কিভাবে অগ্রসর হবে, কিভাবে একে অপরের সঙ্গে চিন্তা ভাবনায়, কাজে কর্মে একদম মিলেমিশে একাকার হয়ে গেছেন। আর যেটা বললেন যে আমাদের জাতীয়তাবাদ, আমাদের
জাতীয়তাবাদ আর সংস্কৃতি তো আমাদের একেবারে আমাদের অঙ্গাঙ্গিভাবে জড়িত। তারপর আমি মনে করি যে মানুষের চলার পথে আবার সংস্কৃতির মধ্যেও কিন্তু বাধাও চলে আসে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং তার নিজ পরিবারের সাংস্কৃতিক যে বিভিন্ন দিক নির্দেশনা সব মিলে উনি সাংস্কৃতিক অঙ্গন থেকে ছোটবেলা থেকেই বেড়ে উঠছেন। এই বেড়ে ওঠার পথে অবশ্যই প্রত্যেক মানুষের বাধা থাকে। আমি এবার আপনার একটু বাধা প্রাপ্তি অপ্রাপ্তি বিষয়ে দর্শক শ্রোতাদের কিছু শোনাবেন, আমিও আগ্রহে বসে আছি। প্রাপ্তি অপ্রাপ্তি তো থাকেই। আমরা যেমন ধরেন যে আমরা সকলেই তো গত এতগুলো বছর 17-18 বছর আমরা সবাই খুব একটা বাধার মধ্যে ছিলাম। আমরা জীবনে আর উঠে দাঁড়াতে পারবো কিনা, কিন্তু সেই সময় আমাদেরকে শক্তি দিয়েছে আমাদের এই গান। বাধা মানে ওই সময় যারা সাংস্কৃতিক অঙ্গনের লোক তাদেরকেও কাজ করতে দেওয়া হয়, সেই বাধা হয়নি, সেই বাধা একেবারে ঘরে বসে রাখা। রাজনৈতিক অঙ্গনে তো আছেই টর্চারিং, নির্যাতন, সাংস্কৃতিক অঙ্গনও কোনো কিছুতেই বাদ যায়। আমরা যেমন আমার ক্ষেত্রে যেমন বললাম যে আনন্দের কথাটা বললাম যে ছেলেবেলা থেকে নতুন করে দেখেছি এবং এবার সেখানে আমি নিজেই শুরু থেকে শেষ পর্যন্ত জাজমেন্টের কাজ করেছি। কিন্তু বাধা পেয়েছিলাম কিভাবে? আমি আমাদের ম্যাডাম খালেদা জিয়ার লাস্ট শাসন আমলে আমি রেগুলার বাংলাদেশ টেলিভিশনে একটা প্রোগ্রাম হতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে। আমাদের রেজাবুদ্দৌলা ভাই চৌধুরী যে উনি রেজাবুদ্দৌলা চৌধুরী উনি এই উপস্থাপনা করতেন। ওই অনুষ্ঠানে আমি রেগুলার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কবিতা আবৃত্তি করতাম এবং এটাকে কেন্দ্র করে পরবর্তীকালে এই যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমাকে 18 বছর এখানে কালো তালিকায় রাখলো, যেটা আমরা ইংরেজিতে বলি ব্ল্যাক লিস্ট। কোনো প্রোগ্রাম করতে দেয়নি, হতেও দেয়নি, আমি ঢুকেইনি, আমাকে ঢুকতেই দেয়নি। বিটিভি না, শিল্পকলায় না, বাংলা একাডেমিতে না, মানে আমার পাপ কি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এখানে আরেকটি প্রশ্ন জাগতেছে, আপনাকে এই 17 বছর যে ফ্যাসিস্ট সরকার বলি বা পতিত সরকার যেটাই বলি ঢুকতে দেয়নি, আপনি তো তবু মনে হয় পিছুপা হননি? পিছপা হয়নি, আমার সাধনা আমি করে গিয়েছি। আমার রাজনীতির যে সংস্কৃতির যে ধারা সেটা আমি চালিয়ে গিয়েছি। আমার মুখের জিয়াউর রহমানকে নিয়ে কবিতা পড়া তো বন্ধ করতে পারেনি। এরই মধ্যে যখন 2017 সালে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে শাহাদত বার্ষিকী হলো, সেখানে আমাদের ম্যাডাম খালেদা জিয়া ছিলেন। ওখানে আমি কিন্তু আবার এই যে ডানাওয়ালা যে মানুষ কবিতাটি আবৃত্তি করলাম আল মাহমুদের, ওখানে ওটা সরাসরি করেছিলাম। এটা আমার আত্মতৃপ্তি যে আমি ম্যাডামের সামনে কবিতা আবৃত্তি করেছি। যতই বাধা আসুক সে কিন্তু বাধা মানিনি, গিয়েছি আবৃত্তি করতে। এবং এটাও আরও বেশি করে রিপোর্ট হয়ে গেল। এই সরকারের আমলে তিনি পড়তে গিয়েছেন জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে জিয়াউর রহমানকে নিয়ে কবিতা আবৃত্তি করেছেন। এটা প্রচুর মানে সংস্কৃতি অঙ্গনে যে একে কোথাও ঢুকতে দেওয়া হবে না, এই রকমের ব্যাপারটা হয়েছিল। আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উন্নয়নের সূতিকাগার। তিনি প্রথম বাংলাদেশে গার্মেন্টস শিল্পে কিভাবে তৈরি পোশাক বিদেশে রপ্তানি করা যায় এবং তিনি সেটা করিয়েছেন। একদম হ্যাঁ, তিনি আমাদের এই দেশে অর্থনীতির একটা ভিত গড়ে দিয়ে গেছেন। এই স্বাধীনতা পরবর্তীতে তিনি প্রথমে এই যে আপনি বললেন আলোচনার মাধ্যমে খাল কেটে কিভাবে কৃষি বিপ্লব ঘটিয়েছেন, তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। মানে সাংস্কৃতিক অঙ্গন বলেন, যে কোনো অঙ্গন বলেন, সংস্কৃতি তো সবকিছু মিলিয়ে মানে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে রিলেটেড একটা শিকলের মতো গাঁথা থাকে। এই যে কোনো একটা দিক দুর্বল থাকলে এটা কিন্তু মাথা উঠে দাঁড়াতে পারে না। এই জন্য মাথা তুলে দাঁড়ানোর জন্যই কিন্তু উনি বুঝেছিলেন যে প্রত্যেকটা জায়গারই প্রত্যেকটা বিষয়েরই উন্নয়ন দরকার এবং তিনি প্রত্যেকটা জায়গাতেই অবদান রেখেছেন। এবং দর্শক শ্রোতা, আমরা আশাবাদী বর্তমান প্রধানমন্ত্রীর কাছ থেকেও তার পিতামাতার মতোই শুধু সাংস্কৃতিক অঙ্গন না, সকল অঙ্গনের একটা আলো দিশারি হিসেবে দেখতে পাবো। তো আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি আমাদের আসলেই একজন গুণী আবৃত্তি শিল্পী। সর্বশেষ উনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে। আজকের এই আয়োজন ভিওডি বাংলার
সংস্কৃতি ভাবনা অনুষ্ঠানটি এত বেশি ভালো লাগলো। আর এত সুন্দর একটা অনুষ্ঠান আপনি হাতে নিয়েছেন, যেটা আমাদের সংস্কৃতি কর্মীদের জন্য খুব একটা ভবিষ্যতে আশার আলো আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে আমাকে এনেছেন, সেজন্য খুব ভালো লাগছে। এবং এমন একজনের কে নিয়ে কবিতা আবৃত্তির জন্য এনেছেন যে আমার কাছে মনে হচ্ছে আজকে যে আমার সারা জীবনের কবিতা আবৃত্তি করে আমি আজকে সার্থক হলাম। খুব ভালো লাগলো। সেজন্য এই সংস্কৃতি ভাবনা অনুষ্ঠান যেই চ্যানেল হচ্ছে সেটা হচ্ছে ভিওডি বাংলা। এই চ্যানেলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কিভাবে একজন আবৃত্তি শিল্পী ছোটবেলা থেকে সাংস্কৃতিক অঙ্গনে জড়িত হয়ে নিজ পরিবার এবং রাষ্ট্রীয় সেই সময় যিনি শাসন ক্ষমতায় ছিলেন উভয় দিকের সংমিশ্রণে বেড়ে উঠেছেন, গড়ে উঠেছেন এবং মাঝখানে বাধাও পেয়েছেন। বাধা পাওয়া অবস্থায় সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন না হয়ে, আদর্শ নীতি থেকে বিচ্ছিন্ন না হয়ে অক্ষুণ্ণ রেখে নিজেরটা আরেকটি পেশা তিনি এর সাথে যুক্ত করেছেন। এই যে সাধনা, এই যে সংগ্রাম, এই যে অধ্যাবসায়, আপনারা যারা দেখছেন এই অনুষ্ঠান, আপনারাও আপনাদের জীবনে যদি কখনো এরকম সংকটময় মুহূর্তে আসে, ওনাকে আদর্শ হিসেবে গ্রহণ করে এগিয়ে যেতে পারেন। আপনাদের সবার জন্য রইল শুভকামনা। আজকের এই অনুষ্ঠান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার থেকে একটা জিনিস পেলাম, মা ছিলেন সঙ্গীত শিল্পী, সেখান থেকে অনুপ্রেরণাই হতে পারে তার সঙ্গীত অঙ্গনে ব্যাপক ভূমিকা। ঠিক তেমনি আমরা আজকে অতিথির কাছ থেকে শুনলাম তিনিও একটা সংস্কৃতি পরিবার থেকে বড় হয়ে নিজেকে আবৃত্তি শিল্পী হিসেবে গড়ে উঠেছেন এবং সুনামধন্য আবৃত্তি শিল্পী। আশা করি সবাই ধরবেন এবং স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হবেন, এই আশাবাদ ব্যক্ত করে ভিওডি বাংলা আয়োজিত সংস্কৃতির ভাবনা অনুষ্ঠানে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে।